আচ্ছা আমাদের ইয়ের দিকে যাই। আমাদের মসফেট এর মধ্যে আমি এই জায়গায় হচ্ছে 5th এডিশন যে বইটা আছে এই বইটাই ফলো করতেছি। তো আমি চেষ্টা করবো যে এরপরে ক্লাস থেকে ওই লেখার মতো কোনো কিছু রাখা যায় কিনা, এই জায়গায় বোর্ডে যেরকম লিখতে পারতাম ওরকম লেখার মতো কোনো কিছু রাখা যায় কিনা, যদি চেষ্টা করবো। শিওর না কতটুকু পারবো। ওটা হলে আমার জন্য ভালো হয় আর কি, তোমাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হতো। আচ্ছা, আমরা তো সম্ভবত হচ্ছে লাস্টের দিকে মসফেটই শুরু করছিলাম নাকি, না অন্য কোনো কিছু? আচ্ছা, কথা বুঝতেছো সবাই? জি Yes, sir. স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে আমাদের এই জায়গায় মসফেটের মধ্যে আহ, এটা মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার। তো এখানে যেটা দেয়া আছে, এই যে গ্রে অংশ যেটা দেয়া আছে, ঠিক আছে, গ্রে অংশটুকু হচ্ছে, এটাকে বলা হচ্ছে সাবস্ট্রেট অথবা বডি বলে, বডি অথবা সাবস্ট্রেট বলা হয়। আমরা প্রথমে মেইনলি হয়তো সম্ভবত মানে যখন লাস্ট ক্লাস ছিল তখন তখন এন মসফেট নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা বলছিলাম যে যদি এন মসফেট বোঝা যায় তাহলে অন্য যে মসফেট গুলো আছে পি মসফেট অথবা সি মস এগুলো বোঝা সহজ হবে। আচ্ছা, তো ওই তোমাদের এই যে চ্যাট বক্সের মধ্যে রোল নাম্বার লেখার কোনো দরকার নেই। তুমি কতক্ষণ পর্যন্ত ক্লাস করতেছো সবগুলা রিপোর্ট আমি আলটিমেটলি রিপোর্ট থেকে পেয়ে যাব, ঠিক আছে? তো এটা লেখার কোনো দরকার নেই। আমি তোমাকে দেখাই, আমি এখান থেকে আমি সব ইয়ে পেয়ে যাব। তোমাদের এখানে মানে ইয়া দেখা দরকার না, শুধুমাত্র হচ্ছে ইয়া, তোমাদের যে পার্টিসিপেন্টের মধ্যে তোমার তোমার রোল নাম্বার তারপর হচ্ছে তোমার নাম লিখবা আর কি, তাহলেই হবে। তাহলে আমার জন্য অ্যাটেন্ডেন্স নেওয়াটা সহজ হবে। নাহলে অনেক সময় দেখা যাবে যে আমি নাম খুঁজে পাবো না, তুমি দেখা যাবে ক্লাসের মধ্যে অ্যাবসেন্ট থাকবা। তো সেই জন্য যে তোমার নামের ক্ষেত্রে যে অনেকে লিখছো যে নাম, রোল রোল নাম্বার, দেন হচ্ছে তোমার আন্ডারস্কোর দিয়ে অথবা স্পেস দিয়ে অথবা হাইফেন দিয়ে তোমার নামটা লিখে দিবে আর কি। এখান থেকে ওয়েবসাইট থেকে আমি সবাই কখন কতক্ষণ তুমি ক্লাসের মধ্যে ছিলা কতক্ষণ কি করছো সবগুলো পেয়ে যাব। তো চ্যাট বক্সের মধ্যে রোল নাম্বার লেখার কোনো দরকার নেই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আহ, এই যে গ্রে তুমি রাখো, আস্তে করে রাখো। গ্রে গ্রে যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে আমাদের সাবস্ট্রেট বলি, মানে নেটের মধ্যে যে গ্রে অংশটুকু আছে মানে টোটাল। আমরা এই যে নেটে সার্চ দেওয়ার সময় অনেক সময় দেখায় না যে একটা গোল চাকতির মতো তোমার আহ, চকচক করতে থাকে যে অংশটুকু, বা একটা চাকতির মতো যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের এই যে এই অংশটুকু। এটাকে বলা হয় তোমার সিলিকন ওয়েফার বলা হয়। এইটার উপরেই আমাদের যত ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে ডিভাইস গুলো হচ্ছে এইটার উপরেই ফেব্রিকেট করা হয়। যেমন এটার মধ্যে যদি এন মসফেট হয় তাহলে আমাদের এই জায়গায় সাবস্ট্রেটটা হচ্ছে পি টাইপের হবে, পি টাইপের সাবস্ট্রেট হবে। মনে রাখো যদি এন মসফেট হয় তাহলে হচ্ছে আমাদের সাবস্ট্রেট হচ্ছে পি টাইপের হবে। আচ্ছা, আর এই যে যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আছে এই অংশটুকু বলা হচ্ছে তোমার সোর্স রিজিয়ন বলা হয়। আর এই অংশটুকু হচ্ছে আমাদের ড্রেন রিজিয়ন বলা হচ্ছে। আচ্ছা, সোর্স এবং ড্রেনের মধ্যে যে অংশটুকু থাকে, এই যে অংশটুকু, এই যে এদিকে যে অংশটুকু থাকে এই অংশটুকু বলা হচ্ছে আমাদের চ্যানেল বলা হয়। আচ্ছা, এটাকে কেন সোর্স বলা হয়, এটাকে কেন ড্রেন বলা হয়, অথবা এটাকে কেন চ্যানেল বলা হয় একটু পরে বুঝতে পারবো। আচ্ছা, মেইন এটা থাকে যে সোর্সের এই মাথা থেকে এই যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে আমাদের গেট লেংথ বলা হয়। ঠিক আছে, এই অংশটুকু গেট লেংথ বলা হয়। এটা ইম্পর্টেন্ট। যেমন তোমার যদি বলা হয় যে অনেক সময় শোনা যায় যে 14 ন্যানোমিটার টেকনোলজি অথবা 7 ন্যানোমিটার টেকনোলজি, এইগুলা দ্বারা আসলে এই লেন্থটুকুকে বোঝানো হয়, সোর্স থেকে ড্রেনের যে ডিস্টেন্স গুলো আছে ডিস্টেন্সটুকুকে বোঝানো হয়। তো দেখা যায় যে আগে এই ডিস্টেন্সটুকু অনেক বেশি ছিল, আস্তে আস্তে এটাগুলোকে ছোট হইতে হইতে অনেক ছোট হয়ে গেছে, 7 ন্যানোমিটার পর্যন্ত চলে আসছে। এমনও আছে যে তোমার এই যে ডিস্টেন্সটুকু আছে এই ডিস্টেন্সটুকু হচ্ছে
এমনও লোকজন মানুষ ডিভাইস বানিয়েছে যে এই এই অংশটুকুর মধ্যে জাস্ট একটা অ্যাটম দেয়া আছে, একটা অ্যাটমের মাধ্যমে সোর্স এবং ড্রেনটা কানেক্ট করে দেওয়া আছে। এটার মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস কাজ করে। তো ওটার রিলায়েবিলিটি মানে কনভেনশনাল যে ডিভাইস গুলো আছে এটার মতো না, এই জন্য হচ্ছে একবারে কমার্শিয়ালি ওরকম ভাবে অ্যাভেলেবল না। তো মানুষ চেষ্টা করতেছে অন্য কোনো ভাবে হোক বা যত ছোট করা যায়, যত ছোট করা যায় তাহলে কি হবে, যে ছোট এরিয়ার মধ্যেই অনেক বেশি পরিমাণ ডিভাইস তোমার এই জায়গায় ইন্টিগ্রেট করা যাবে। যেমন ধরো যে অনেক সময় দেখা যায় না যে আগে ধরো যে 150 মেগাবাইটের জন্য একটা বড় ফ্রিজের মতো একটা বক্স থাকতো, আর এখন হচ্ছে 150 জিবির মতো যে ছোট একটা মেমোরি কার্ডের মধ্যে ঢোকানো যায়। মেমোরি কার্ডের মধ্যে যে বেসিক এলিমেন্ট গুলো আছে এটা হচ্ছে যে এই মসফেট টাইপের জিনিস। বা তুমি যে কোনো ধরনের ইলেকট্রনিক সার্কিটের মধ্যে মেইন যেই যেটা আসলে মেইন কাজ করে সেটা হচ্ছে এরকম মসফেট টাইপের জিনিস। তো এটা একটু ভালো মতো বুঝতে পারলে তুমি যদি ইলেকট্রনিক সাইডে তোমার যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে তোমার এই পড়াগুলো সহজ হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে যেই টপিক গুলো পড়তেছি হয়তো দেখা যাবে এই টপিক গুলো অনেক পুরানো হয়ে গেছে। তো একটু ইয়ে করো। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমরা যেই জিনিসগুলো দেখাচ্ছি বা যে জিনিসগুলো পড়াচ্ছি সেই জিনিসগুলো হয়তো দেখা যাবে যে এখন বর্তমানে ইউজ হচ্ছে না, কিন্তু তোমার যদি এইগুলোর কনসেপ্ট ভালো থাকে তাহলে হচ্ছে যে নতুন যে ডিভাইস গুলো আছে নতুন ডিভাইস গুলো খুব সহজে বুঝতে পারবা। আচ্ছা, তো এখানে সোর্স রিজিয়নটিকে হচ্ছে তোমার এন টাইপের ডোপিং করা হয়, যে এটা হচ্ছে তোমার এন টাইপের ডোপিং করা হয়। আর এই জায়গায় ড্রেন রিজন যেটা আছে এটাকে হচ্ছে এন টাইপের ডোপিং করা হয়, সোর্স এবং ড্রেনটাকে খুবই হাইলি ডোপ করা হয়। আর সাবস্ট্রেট আমরা যেটা দেখতে পাচ্ছি যদি এন মসফেট হয় তাহলে হচ্ছে এই জায়গায় পি টাইপের ডোপিং করা হয়। সবাই বুঝতেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। আর যদি কোনো কোশ্চেন থাকে ওই অডিও জি অন স্যার। করে তারপরে হচ্ছে কোশ্চেন করবে আর কি, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের মেইন কাজ যেটা সেটা হচ্ছে সোর্স এবং ড্রেনের মধ্য দিয়ে আমি কারেন্ট ফ্লো করাবো। তো কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই যে চ্যানেলের উপরে দেখো এখানে সাদা ডোরা কাটা যে অংশটুকু দেয়া আছে এটা হচ্ছে একটা অক্সাইডের লেয়ার। এই অক্সাইডের লেয়ার উপরে একটা মেটাল দিতেছে। আমাদের যে মসফেটের যে নাম ছিল মসফেট, ঠিক আছে, এম মানে হচ্ছে মেটাল, অক্সাইড, সেমিকন্ডাক্টর, তারপর হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আচ্ছা, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বলতে কি বোঝায়, যে মেটাল তো এটা দেখে এই যে মেটাল আছে এই মেটালের নিচে হচ্ছে অক্সাইড, তারপরে হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর। এই জায়গার মধ্যে আসলে মেইন ঘটনাটা ঘটে। এই জায়গার মধ্যে আমি ক্লাসে পড়ানোর সময় মানে আমি বলছিলাম যে দেখো যে এই জায়গাটা আমি সোর্স এবং ড্রেনের মধ্যে তো কারেন্ট ফ্লো করার আসলে মেইন উদ্দেশ্য। কারেন্ট ফ্লো করানোর জন্য আমার এত ইয়া করতে হবে কেন, মানে আমি যদি এই জায়গায় একটা মেটাল দিয়ে দিতাম তাহলে তো অনেক বেশি কারেন্ট ফ্লো হইতো। মেটাল দিলে যেটা হবে মেটালের কন্ডাক্টিভিটি কন্ট্রোল করার মতো ওরকম মানে ভালোভাবে কন্ট্রোল করা যায় না। তারপর তুমি চাইলে যে মেটাল ঠিক আছে মানে দুই দিকে সোর্স এবং ড্রেনের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করা থাকবে, কিন্তু আমি চাইলে আমি চাইলে এদিকে কারেন্ট ফ্লো হবে, আমি না চাইলে কারেন্ট ফ্লো হবে না। এরকম ভাবে মেটালের মধ্যে করাটা মুশকিল হয়ে যায়। তো তার তুলনায় সেমি কন্ডাক্টরের মধ্যে খুব সহজে এগুলো কন্ট্রোল করা যায়। এই জন্য আমরা এটাকে সেমি কন্ডাক্টর ইউজ করতেছি। আচ্ছা, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আর হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটার মধ্যে এটা বোঝায় যে আমি কিভাবে কন্ট্রোলটা করতেছি। এই যে আমি চ্যানেল যেটা আছে চ্যানেলের কন্ডাক্টিভিটি কিভাবে কন্ট্রোল করতেছি, এদিকে যেটা করা হয় যে গেটের মধ্যে আমি একটা ইলেকট্রিক ভোল্টেজ দিয়ে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবো এই যে এদিক বরাবর। এই ইলেকট্রিক ফিল্ডটা কি করবে, সোর্স এবং ড্রেনের মধ্যে যে চ্যানেলটুকু আছে এটা কন্ডাক্টিভিটিটাকে কন্ট্রোল করবে। ঠিক আছে, তো সবসময় দেখা যায় এরকম 3D স্ট্রাকচার নিয়ে কাজ করা কঠিন, এই জন্য হচ্ছে 2D স্ট্রাকচার নিয়ে কাজ করা হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দেখো এই জায়গায় বডির মধ্যে একটা কন্ট্যাক্ট আছে, এটা বি কন্ট্যাক্ট, সোর্সের মধ্যে একটা কন্ট্যাক্ট দেয়া আছে বা টার্মিনাল দেয়া আছে, গেটের মধ্যে একটা টার্মিনাল, ড্রেনের মধ্যে একটা টার্মিনাল। তাহলে মসফেটের মধ্যে টোটাল টার্মিনাল হচ্ছে তোমার চারটা। টোটাল টার্মিনাল হচ্ছে চারটা। বেশিরভাগ সময় দেখা যায় যে বডি এবং সোর্সটাকে গ্রাউন্ড করে রাখা হয়, একটা ইফেক্ট যাতে কম হয়, এটা পরবর্তীতে দেখবো। সোর্স এবং বডিটাকে কানেক্ট করে রাখা হয়, এই জন্য দেখবে যে বেশিরভাগ সময় সোর্স, গেট এবং ড্রেন এই তিনটা নিয়ে কাজ করা হয়।
আচ্ছা, তো এখন আসো যে যদি আমি এদিক বরাবর দেখি, যদি আমি এদিক বরাবর যদি দেখি, এদিক বরাবর দেখলে দেখা যাবে যে মসফেটটাকে কেমন দেখা যাবে। এই যে এরকম এরকম দেখা যাবে যে নিচের দিকে হচ্ছে তোমার নিচের দিকে হচ্ছে পি টাইপের সাবস্ট্রেট আছে, এই জায়গায় সোর্স দেওয়া আছে, এই জায়গায় ড্রেন দেওয়া আছে, এখানে হচ্ছে গেট দেওয়া আছে। তো সোর্স এবং ড্রেন মধ্যে দেওয়া আছে। এখন এটার মধ্যে একটু বোঝার বিষয় আছে যে আসলে মসফেটটা কিভাবে কাজ করে। বড় করে দিই। আচ্ছা, এখন দেখো যে এটা হচ্ছে আমাদের সোর্স। সোর্সটা হচ্ছে এন টাইপের ডোপিং করা, এটা হচ্ছে এন প্লাস বলা হয়, এন প্লাস। এই ড্রেনটা হচ্ছে এন প্লাস। আর এই সাবস্ট্রেট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি টাইপের, সেটা হচ্ছে পি টাইপের। আচ্ছা, আমরা জানি যে যখন একটা এন টাইপের রিজন এবং পি টাইপের রিজন দুইটা যদি এরকম জাংশন ক্রিয়েট করা থাকে তখন জাংশনের মধ্যে কি থাকবে, ডিপ্লেশন রিজন ক্রিয়েট হয়। ঠিক আছে, একটা ডিপ্লেশন রিজন ক্রিয়েট হয়। তো এটা যদি এরকম ভাবে দিই তো দেখা যাচ্ছে এটা কোন কালারটা বোঝা যাবে। এই যে এই অংশটুকুর মধ্যে একটা ডিপ্লেশন রিজন ক্রিয়েট হবে, এটার মধ্যে কিছুটা, এটার মধ্যে এই অংশটুকুর মধ্যে, এই যে এই অংশটুকুর মধ্যে ডিপ্লেশন রিজন ক্রিয়েট হবে পুরো অংশটুকুর মধ্যে। ডিপ্লেশন রিজনটা কিসের জন্য ক্রিয়েট হয়? সাপোজ ধরো যে এই জায়গায় এন টাইপের ম্যাটেরিয়াল দেওয়া আছে। এন টাইপের ম্যাটেরিয়াল বলতে আসলে কি বোঝায়? ধরো যে আমার আগে থেকে সিলিকন ছিল এরকম, সিলিকন এরকম, সিলিকন থেকে ধরো যে এই সিলিকনটা 4টা সিলিকনের সাথে বন্ডেড থাকবে, এরকম বন্ডেড থাকবে, এরকম বন্ডেড থাকবে। কারণ সিলিকনের আউটার শেলে হচ্ছে 4টা ইলেকট্রন থাকে, সিলিকনের আউটার শেলে হচ্ছে 4টা ইলেকট্রন থাকে, এই সিলিকনের আউটার শেলে 4টা ইলেকট্রন থাকে, এই 4টা দিয়ে সেই 4টার সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা, এখন কোনোভাবে যদি আমার এই সিলিকনটাকে গ্রুপ 5 এর কোনো অ্যাটম দ্বারা যদি রিপ্লেস করে দেই, আচ্ছা, গ্রুপ 5 এর কোনো একটা অ্যাটম দিয়ে যদি আমি রিপ্লেস করে দিই, সাপোজ ধরো যেরকম একটা সবুজ একটা অ্যাটম দিয়ে আমি রিপ্লেস করে দিলাম, যেটার মধ্যে হচ্ছে তোমার 5টা, আউটার শেলে হচ্ছে 5টা ইলেকট্রন থাকে, তখন কি হবে? একটা ইলেকট্রন এখানে হচ্ছে বসে থাকবে, একটা ইলেকট্রন এখানে হচ্ছে এক্সট্রা থাকবে, যেটা হচ্ছে এই অ্যাটমের সাথে খুব লুজলি বাউন্ড থাকবে। এইটাকে তুমি যদি হালকা একটু ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো তাহলে এটা এখান থেকে চলে বাইরে চলে যেতে পারবে এরকম। ঠিক আছে, তাহলে এন টাইপের রিজনের মধ্যে এরকম থাকে। আচ্ছা, পি টাইপের রিজনের মধ্যে কি থাকে? সেম জিনিস, একই রকম যদি আমি চিন্তা করি যে এই জায়গায় সিলিকন আগে 4টা ছিল, সিলিকনের মধ্যে মাঝখানের থেকে আমি অন্য একটা মেটেরিয়াল দিয়ে গ্রুপ 3 একটা অ্যাটম দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে কি হবে? আমার এখানে একটা, ওর বাইরে শেলে হচ্ছে 3টা ইলেকট্রন থাকবে, এটার সাথে এটা কানেক্টেড থাকবে, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, শুধু এইখানে একটা হাত থাকবে কিন্তু এটার মধ্যে কোনো এক্সট্রা ইলেকট্রন নাই। এইখানে কি হবে? একটা হোল থাকবে আর কি। আমরা বলছি এখানে যেহেতু একটা ইলেকট্রন নাই, একটা হোল থাকে। বাইরে থেকে যদি কোনো একটা ইলেকট্রন আসে, এখানে আসে, তখন দেখা যাবে এটা ফুলফিল হয়ে এই জায়গায় বন্ডিংটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার পি টাইপের মধ্যে থাকে, পি টাইপের মধ্যে এরকম থাকে। তাহলে এই জায়গায় পি টাইপের যে রিজনটুকু আছে, পি টাইপের রিজনটুকু পুরোটার মধ্যে হচ্ছে এরকম টাইপের কিছু মেটেরিয়াল থাকবে, অ্যাটম থাকবে, প্লাস হচ্ছে সিলিকনও থাকবে। আর এন টাইপের রিজনের মধ্যে এরকম থাকবে। যখন আমি দুটোর মধ্যে জাংশন ক্রিয়েট করলাম তখন কি হবে? পি টাইপের ম্যাটেরিয়ালের মধ্যে এই জায়গায় ইলেকট্রনের ঘাটতি আছে, আর এন টাইপের ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন অতিরিক্ত আছে। তাহলে কি হবে? এখান থেকে একটা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন এইদিকে গিয়ে হোলের যে জায়গায় হোল ছিল ওইটার সাথে রিকম্বাইন করবে। এর নামটা বলতেছি রিকম্বাইন, রিকম্বাইন, রিকম্বাইন করবে। আচ্ছা, রিকম্বাইন করলে কি হবে? আচ্ছা, ইলেকট্রনটা যেই জায়গা থেকে আসতেছে, ধরো যে এই অ্যাটম থেকে ইলেকট্রনটা এখানে চলে যেতেছে,
ইলেকট্রনটা যে জায়গা থেকে আসতেছে, এই যে অ্যাটমটুকু আছে, এই অ্যাটমটুকুর মধ্যে হচ্ছে বাইরের আউটার শেলে হচ্ছে 5টা ইলেকট্রন থাকে। 5টা থাকা অবস্থাতে সে হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে, চার্জ নিউট্রাল থাকে। যখন তার একটা ইলেকট্রন চলে যাবে তখন সে কি হবে, একটা ইলেকট্রন চলে গেলে আমরা জানি, ধরো যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেলে আমরা কি লিখি, Na+ লিখি। তার মানে এই জায়গায় একটা পজিটিভ চার্জ থাকবে। আর এই ইলেকট্রনটা তো এখানে হচ্ছে 3টে ইলেকট্রন থাকা অবস্থায় সেই চার্জ নিউট্রাল থেকে, যখন বাইরে থেকে একটা ইলেকট্রন আসবে তখন সেই কি হবে, একটা এক্সট্রা ইলেকট্রন এই জায়গার মধ্যে চলে আসবে, তাহলে সেই হচ্ছে এই জায়গায় নেগেটিভ চার্জ যুক্ত থাকবে। এই জায়গায় এইভাবে তোমার এন টাইপের রিজন থেকে যতগুলো ইলেকট্রন পি টাইপের রিজনের মধ্যে গিয়ে রিকম্বাইন করবে, এন টাইপের মধ্যে পজিটিভ চার্জ থাকবে আর পি টাইপের মধ্যে এদিকে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ থাকবে। এদিকে নেগেটিভ চার্জ, এদিকে পজিটিভ চার্জ, এদিকে একটা নেগেটিভ চার্জ, এদিকে পজিটিভ চার্জ, এদিকে হচ্ছে নেগেটিভ চার্জ, এরকম থাকবে। এই অংশটুকুকে আমরা বলতে হচ্ছে ডিপ্লেশন রিজন। আচ্ছা, ধরো যে যত বেশি এই জায়গা থেকে ইলেকট্রন এই পি টাইপের রিজনের মধ্যে যাবে তত বেশি এই জায়গায় পজিটিভ চার্জ থাকবে, এবং চার্জের পরিমাণ যত বেশি হবে এই জায়গায় পজিটিভ এবং নেগেটিভের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, ওই ইলেকট্রিক ফিল্ডটা তত বেশি শক্তিশালী হবে। বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তো তত বেশি শক্তিশালী হবে। এখন যদি এমন শক্তিশালী হয়ে যায়, সাপোজ ধরো যে ইলেকট্রিক ফিল্ড এরকম হয়ে গেছে, এখন ধরো যে এক্সট্রা যদি কোনো ইলেকট্রন এখান থেকে এখানে আসতে চায়, অনেক সময় দেখা যাবে যে যদি ইলেকট্রিক ফিল্ডটা শক্তিশালী হয়ে যায়, ওই ইলেকট্রিক ফিল্ডের কারণে সে নতুন করে এই ইলেকট্রন এখান থেকে আর এখানে আসতে পারবে না। তখন দেখা যায় যে মোটামুটি এরকম একটা রিজন ক্রিয়েট হয়ে গেল, এই রিজনটাকে আমরা বলতে চাচ্ছি ডিপ্লেশন রিজন। আচ্ছা, এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি, মেইন কাজ হচ্ছে সোর্স থেকে ড্রেনের মধ্যে আমি কারেন্ট ফ্লো করাবো, সোর্স থেকে ড্রেনের মধ্যে কারেন্ট ফ্লো করাবো। কারেন্ট ফ্লো করানোর জন্য দেখো এইদিকে হচ্ছে তোমার ডিপ্লেশন চার্জ থাকবে, ঠিক একই রকম ভাবে এদিকেও তো তোমার একটা ডিপ্রেশন রিজিয়ন থাকবে, এদিকে ডিপ্রেশন রিজিয়ন থাকবে। এই ডিপ্রেশন রিজিয়নের কারণে ইলেকট্রন গুলো ধরো যে এদিক থেকে এদিকে আর আসতে পারবে না। তো দেখা যাবে যে আমি সোর্স এবং ড্রেনের মধ্যে যদি ভোল্টেজ অ্যাপ্লাইও করি, তারপর ধরো যে এখানে আমি ভোল্টেজ দিয়ে একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলাম সোর্স এবং ড্রেনের মধ্যে গেট ছাড়া, তাহলে কি হবে, যেহেতু মাঝখানে কোনো সেমি কন্ডাক্টর দেয়া আছে এখানে, এটা কন্ডাক্টিভিটি এত বেশি না। আবার ধরো যে এখান থেকে ইলেকট্রন এদিকেও আসতে পারতেছে না বা এদিক থেকে ইলেকট্রন এদিকে আসতে পারতেছে না, তাহলে দেখা যায় মাঝখানে কোনো কন্ট্যাক্ট হবে না বা কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা, তাই কারেন্ট ফ্লো কিভাবে করানো যায়? তো কারেন্ট ফ্লো করানোর জন্য একটা উপায় হচ্ছে এই যে তোমার ধরো মুছে দিলাম, এই যে অংশটুকু আছে, এই অংশটুকুর মধ্যে এই যে ভিতরের অংশটা ডিপ্রেশন রিজন ছাড়া এই অংশটুকুর মধ্যে কি আছে, তোমার ফ্রি হোল আছে। এটা তো ডিপ্রেশন রিজনের মধ্যে পড়ে নাই, ফ্রি হোল আছে। আচ্ছা, এখন ধরো যে আমি গেটের মধ্যে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, গেটের মধ্যে আমি ধরো যে যেখানে হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তো পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে, এখানে হচ্ছে আমার হোল আছে, হোলগুলো হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, তাহলে কি হবে, আস্তে আস্তে এই হোলগুলো হচ্ছে নিচের দিকে আসতে থাকবে, নিচের দিকে ফ্লো হতে থাকবে, এদিকে চলে আসবে। বুঝতে পারতেছো? পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে হোলগুলা এখানে ছিল, সব জায়গায় তো ছিল, কিন্তু তখন পজিটিভ ভোল্টেজ এদিকে অ্যাপ্লাই করার কারণে এইদিকে হোলগুলো আসতেছে নিচের দিকে আসতে থাকবে। আচ্ছা, হোল যে জায়গা থেকে চলে যাবে, হোল চলে যাওয়া মানে কি, মানে অন্য কোথাও থেকে ইলেকট্রন এসে হোলের জায়গা দখল করবে। অন্য কোথাও থেকে হোল এসে ধরো যে এই জায়গা থেকে হোল এসে এখানে চলে আসলো, এখানে একটা ইলেকট্রন চলে আসলো, অন্য কোনো জায়গায় থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসলো, অন্য কোনো জায়গা থেকে একটা ইলেকট্রন চলে আসলো, একটা ইলেকট্রন চলে আসলো। এই ইলেকট্রন গুলো কি করবে আসলে, হোল যেই অ্যাটমের সাথে সংশ্লিষ্ট ছিল ওই অ্যাটমের সাথে গিয়ে ওই হোলের জায়গাটা পূরণ করে এই বন্ডিং এ অংশগ্রহণ করবে। বুঝতে পারতেছো? যে ইলেকট্রন গুলো আসবে ওই হোলের জায়গা দখল করে, ওই ইলেকট্রন গুলো হচ্ছে বন্ডিং এর জায়গা দখল করবে, বন্ডিং এ অংশগ্রহণ করবে। আচ্ছা, বন্ডিং এ যেই ইলেকট্রন গুলো থাকবে, এখন দেখো যে বাইরে থেকে যে ইলেকট্রনটা আসতেছে ওইটার কারণে কি হবে, ওই যে অ্যাটম, যে অ্যাটমের সাথে এই ইলেকট্রনটা যুক্ত থাকবে বা বন্ডিং অংশগ্রহণ করবে, ওই অ্যাটমটা কিন্তু নেগেটিভ চার্জ যুক্ত হয়ে গেল। তার মানে এটার সাথে একটা নেগেটিভ চার্জ আছে, এটার সাথে একটা নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, এরকম করে যতগুলা হোল চলে যাবে ততগুলা এরকম একটা নেগেটিভ চার্জ এখানে রেখে যাবে আর কি। আচ্ছা, এই যে নেগেটিভ চার্জ গুলো আছে বা নেগেটিভ ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো যেহেতু বন্ডিং এ থাকবে এগুলো কিন্তু মুভ করতে পারবে না, এগুলো মুভ করতে পারবে না। মুভ না করার কারণে দেখা যাবে এখন তুমি যদি সোর্স এবং ড্রেনের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করো, তারপর তুমি যেখানে ব্যাটারি দিয়ে ড্রেনের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করবে,
ভোল্টেজ অ্যাপ্লাই করলে দেখা যাবে যে এইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। কারণ কি? কারণ এই ইলেকট্রন ফ্লো করার মতো যে পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকার কথা ওরকম ফ্রি ইলেকট্রন এটার মধ্যে নাই। ঠিক আছে? আচ্ছা, তো আগে যে ডিপ্রেশন রিজনটুকু এই জায়গায় ছিল, ডিপ্রেশন রিজনটুকু তখন হচ্ছে এটা অনেকটা হচ্ছে ডিপ্রেশন রিজনের মধ্যে। দেখো যে ডিপ্রেশন রিজনের মধ্যে এই জায়গায় পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ থাকে একই রকম, ধরো যে জায়গায় চার্জ আছে কিন্তু হচ্ছে চার্জগুলো মুভ করতে পারে না, যে ডিপ্রেশন রিজনটুকু এদিকে চলে আসবে। এখন ধরো যে এই জায়গায় তুমি ভোল্টেজের পরিমাণ আরো বাড়াতে থাকো, বাড়াতে থাকলে দেখা যাবে যে এই জায়গায় ডিপ্লেশন রিজন যেটা ছিল এটাও এদিকে বাড়তে থাকবে, এটারও লেন্থের দিকে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একসময় দেখা যাবে যে এই যে ডিপ্লেশন রিজনটুকু ছিল এই ডিপ্লেশন রিজনটুকু হচ্ছে পুরোপুরি যে এদিকে চলে আসবে আর কি। আমি এটা একটু করে দিই। এই যে ডিপ্লেশন রিজনটুকু ছিল, ডিপ্লেশন ডিপ্লেশন রিজনটুকু এই দিক বরাবর চলে আসবে, এদিকে তো আছে এরকম রিপোর্ট আমাদের ডিপ্রেশন রিজন থাকবে। এখন দেখা যাবে যে আগে যেরকম এদিকে ব্যারিয়ার ছিল, এদিকে একদিকে পজিটিভ চার্জ একদিকে নেগেটিভ চার্জ, যে কারণে ইলেকট্রিক ফিল্ড ছিল, যেই কারণে এই সোর্সের ইলেকট্রন গুলো এদিকে আসতে পারতেছিল না বা ড্রেনের ইলেকট্রন গুলো এদিকে আসতে পারতেছিল না, যে এদিকে যাইতে পারতেছিল না। এখন আর ওটা থাকবে না। এখন কি হবে, যেহেতু সোর্স এবং ড্রেনের মধ্যে অনেক বেশি পরিমাণ, যেহেতু এটা n প্লাস ডোপিং করা আছে, n প্লাস ডোপিং করা মানে হচ্ছে এটা আমাদের খুব অনেক বেশি পরিমাণ তোমার ফ্রি ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রন গুলো তখন এদিকে আসতে থাকবে। তো ইলেকট্রন গুলো যখন এদিকে আসতে থাকবে তখন দেখা যাবে যে এই জায়গায় একটা লেয়ারের মতো ক্রিয়েট হবে। আগে থেকেই ফ্রি ইলেকট্রন ছিল, নেগেটিভ চার্জ ছিল, ওগুলো তো থাকবে, এগুলো মুভ করতে পারবে না। এখন হচ্ছে কিছু ইলেকট্রন, এক্সট্রা কিছু ফ্রি ইলেকট্রন থাকবে যেগুলা এখানে মুভ করতে পারবে। এখন যদি তুমি সোর্স এবং ড্রেনের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করো একটা দিয়ে, তখন হচ্ছে এই দিক থেকে এদিকে কারেন্ট ফ্লো হবে। ধরো যে এদিকে পজিটিভ চার্জ দিলে এদিকে নেগেটিভ চার্জ দিলে কারেন্ট ফ্লো কোন দিকে হবে? কারেন্ট ফ্লো হচ্ছে ধরো যে এই দিক থেকে এদিক বরাবর হবে। তো এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো এখন দেখো এই জায়গায় যখন আমি এদিকে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এদিকের দিকে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, তখন কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে? এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে। কিন্তু ইলেকট্রন কোন দিকে ফ্লো হচ্ছে? ইলেকট্রন ফ্লো হচ্ছে সোর্স থেকে ড্রেনের দিকে, সোর্স থেকে ড্রেনের দিকে। এই জন্য নামটা হচ্ছে এদিকে হচ্ছে সোর্স, এটা হচ্ছে তোমার নাম হচ্ছে ড্রেন। আচ্ছা, এখন চিন্তা করো যে ভোল্টেজটা যদি আমি আরো বাড়াতে থাকি তখন কি হবে? এই জায়গায় ফ্রি ইলেকট্রনের সংখ্যা আরো বাড়তে থাকবে, এই চ্যানেলের মধ্যে আরো বাড়তে থাকবে। তো ইলেকট্রনের সংখ্যা যত বেশি বাড়বে আমার চ্যানেলের কন্ডাক্টিভিটি তত বেশি বাড়বে, তত সহজেই এই ড্রেন থেকে সোর্সের মধ্যে দিয়ে তত সহজে কারেন্ট ফ্লো হইতে পারবে। তার মানে আমার কন্ডাক্টিভিটি বাড়তেছে। তো যত বেশি বাড়বা তত বেশি এরকম বাড়তে থাকবে। এখন যে পরিমাণ গেট ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমার ফ্রি ইলেকট্রন মাত্র আসা শুরু হবে, ওই পরিমাণ গেট ভোল্টেজটাকে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ, ঠিক আছে? মনে রাখো, যে পরিমাণ গেট ভোল্টেজ অ্যাপ্লাই করলে মাত্র ইলেকট্রন গুলো এই যে ফ্রি ইলেকট্রন গুলো আসা শুরু হবে, সেই পরিমাণ গেট ভোল্টেজ থেকে বলা হচ্ছে তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ। তো থ্রেশহোল্ড ভোল্টেজ পর্যন্ত, মানে থ্রেশহোল্ড ভোল্টেজ থাকা মানে হচ্ছে এই জায়গায় ফ্রি ইলেকট্রন আসা মাত্র শুরু হয়েছে। থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে গেট ভোল্টেজ যত বেশি হতে থাকবে তত বেশি এই জায়গায় ফ্রি ইলেকট্রন থাকবে এবং এটার কন্ডাক্টিভিটি তত বেশি বাড়তে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি মসফেটের মেইন কনসেপ্ট। আমাদের জিনিসটা হচ্ছে অনেকটা ওই যে পানির ট্যাপ থাকে না, পানির ট্যাপের মধ্যে যেরকম একটা একটা ওই যে উপরের দিকে নব থাকে, নবটা চিন্তা করতে পারো যে গেটের মতো, আর একদিকে ধরো যে পানির ট্যাঙ্ক যেটা আছে, যে জায়গা থেকে পানি আসতেছে আর যে জায়গার মধ্যে পানি পড়তেছে, একই রকম আর কি। যে গেটের মধ্যে তুমি যদি এটাকে গেট থেকে বন্ধ করে রাখো, ঠিক আছে, তাহলে হচ্ছে সোর্স এবং ড্রেনের মধ্যে চাপ থাকে, পানির প্রেশার থাকা সত্ত্বেও পানি সোর্স থেকে ড্রেনের মধ্যে দিয়ে যাবে না। তুমি যদি গেটটাকে খুলে দাও, ঠিক আছে, বা চ্যানেলটাকে ওপেন করে দাও, তখন হচ্ছে ওই সোর্স থেকে ড্রেনের মধ্যে দিয়ে কারেন্ট পানি যাবে, যদি সোর্স থেকে ড্রেনের মধ্যে পানির প্রেশার থাকে আর কি। প্রেশার মানে হচ্ছে আমি যদি এই জায়গায় ভোল্টেজ অ্যাপ্লাই করি তখনই না এই জায়গায় কারেন্ট যাবে। তো গেট দিয়ে আমি যেটা করতেছি, চ্যানেলটাকে ওপেন করতেছি অথবা ক্লোজ করতেছি, আর সোর্স এবং ড্রেনের মধ্যে কারেন্ট ফ্লো করে যেটা করতেছি সেটা হচ্ছে কতটুকু কারেন্ট যাবে না যাবে এটা ডিপেন্ড করতেছে। এই পর্যন্ত ক্লিয়ার? স্যার, হ্যাঁ স্যার এখানের মধ্যে ওই আমাদের যে নতুন চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ স্যার গেটে তো আমি পজিটিভ ভোল্টেজ দিছিলাম, তাহলে ওই হ্যাঁ ইলেকট্রন গুলা গেটে যেতে পারতেছে না কেন? নিচের স্যার অক্সাইড
ঠিক ওটার জন্য? হ্যাঁ, অক্সাইডের জন্য। অক্সাইডটা এই জন্যই দেওয়া হয় যাতে চ্যানেল থেকে গেটের মধ্যে কোনো ইলেকট্রন না যায়। আচ্ছা স্যার, তো তাইলে স্যার আমি বলতে চাচ্ছিলাম, তাহলে স্যার ওই যে গেটে যেটা পজিটিভ ভোল্টেজ, ও তাহলে আমার ইলেকট্রন গুলাকে আকর্ষণ করে কেমনে? মানে তখন তো অক্সাইডটা ওটাকে বাধা দিবে না? বাধা দিবে, কিন্তু ও তো ওই অক্সাইডের ব্যারিয়ারটাকে পাস করে তো গেটের কাছে যাচ্ছে না, কিন্তু আকর্ষণ তো ঠিক মতোই করতেছে। ও ও আচ্ছা। ওই জন্য জি স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ। এটা হয় যে আমরা যখন ডিভাইস বানাবো তখন আইডিয়াল ডিভাইস হচ্ছে যে এই চ্যানেল থেকে যাতে কোনো ইলেকট্রন, এই জায়গায় চ্যানেল থেকে কোনো ইলেকট্রন যাতে গেটের মধ্যে না যায়। কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না। প্র্যাকটিক্যালি কিছু ইলেকট্রন এই অক্সাইড লেভেল করে পাস করে তখন সে গেটের মধ্যে দিয়ে চলে যায়। ঠিক আছে? স্যার হ্যাঁ, বলো। স্যার এখানে স্যার ভিডিএস অ্যাপ্লাই করার আগে তাহলে হ্যাঁ স্যার যখন আমি গেটে এনাফ মানে থ্রেশহোল্ড ভোল্টেজ চেয়ে বেশি গেট ভোল্টেজ দিচ্ছি মানে ভিজিএস, তাহলে তখন সেটা স্যার একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতো থাকবে না? হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে ক্যাপাসিটর। ডাইপোল, হ্যাঁ মানে ক্যাপাসিটর গেট মতো। টার্মিনালে পজিটিভ আর নিচে হচ্ছে আপনার হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই চ্যানেল ডিজাইন বরাবর নেগেটিভ চার্জগুলো। হ্যাঁ, ওই যে চ্যানেলের মধ্যে তোমার নেগেটিভ চার্জ থাকবে আর গেটের মধ্যে হচ্ছে ধরো পজিটিভ চার্জ। আমরা এটা দিয়ে ওই যে কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক বের করবো। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। মসফেটকে কি ইনসুলেটেড গেট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরও বলা হয়, মানে আইজি ফ্যাট বলা হয়? হ্যাঁ আইজি ফ্যাট বলা হয়। আচ্ছা স্যার। আইজি ফ্যাট বলা হয় কারণ রয়েছে যে তোমার ইনসুলেটেড, এই জায়গায় একটা ইনসুলেটর দেওয়া থাকে যেটা তোমার এই যে চ্যানেল থেকে ইনসুলেটেড থাকে, এই জন্য ইনসুলেটেড গেট ফ্যাটও বলা হয়। আচ্ছা, তো এই গেল এই পর্যন্ত। এই পর্যন্ত ক্লিয়ার সবার বাকিদের? আচ্ছা স্যার, হ্যাঁ বলো। এই বলছিলেন যে চ্যানেল গেটের মধ্যে আমার একটু 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 জোরে বলো, একটু জোরে বলো, আমি শুনতে ইয়ে পাচ্ছি। আচ্ছা স্যার, বলছিলেন যে গেটের মধ্যে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে চ্যানেলের থেকে যে আমার পজিটিভ ভোল্টগুলো আছে সেগুলো নিচে চলে যায়। হ্যাঁ তো আপনি তখন বলছিলেন এখানে আমার ইলেকট্রন আসে কিছু, কিন্তু হ্যাঁ কোন জায়গা থেকে আসে এটা কিন্তু আপনি বলেননি। মানে বলি না। হ্যাঁ, ওটা কোন জায়গা থেকে আসতেছে? এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। ধরো যে এটা ধরো মানে শুধু যে এই জায়গার মধ্যে হোল থাকবে এরকমটা না। হোল বলতে তো প্রত্যেকটা অ্যাটমের সাথে একটা করে হোল থাকে। ঠিক আছে? আরো এই জায়গার মধ্যে তো অন্য সিলিকনও আছে, অন্য সিলিকন গুলোও তো আছে। ধরো যে হোল যে জায়গার মধ্যে চলে যাবে, হোল যাবে যে যে পয়েন্টে, ওই পয়েন্টে তো একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রনটা ধরো যে এখানে চলে আসতে পারে। বুঝতে পারছো? আমি তারা একটু ড্র করে দেখাই। সাপোজ ধরো যে তোমার কাছে এই জায়গায় একটা সিলিকন অ্যাটম আছে, হ্যাঁ, আর তোমার হোল হচ্ছে আগে এই এই পয়েন্টে ছিল, আগে এই জায়গায় হচ্ছে একটা হোল ছিল, এন্ড বলতেছে হোলটা হচ্ছে নিচের দিকে চলে গেছে। ঠিক আছে? তার মানে আগে এখানে একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রনটা ধরো যে এর মধ্যে চলে আসছে, আর এই হোলটা এখানে চলে আসলো। বুঝতে পারছি? স্যার ওরকম ভাবে আর কি। আর মেইনলি হচ্ছে যখন তোমার চ্যানেল ক্রিয়েট হয়ে যায়, যখন চ্যানেল ক্রিয়েট হয়ে যায় তখন হচ্ছে এই সোর্স এবং ড্রেন থেকে আসলে ওই যে ইলেকট্রন গুলো সাপ্লাই হয়, সোর্স এবং ড্রেন থেকে ইলেকট্রন গুলো সাপ্লাই হয়। স্যার হ্যাঁ বলো। ভিডিএস করার পরে কি ডিপ্লেশন রিজিয়নটা কি আরো থিনার হয়ে যাবে? ডিপ্রেশন রিজনটা আরো কি থিন হয়ে যাবে, মানে পাতলা হয়ে যাবে ভিডিএসটা অ্যাপ্লাই করার পর? মানে এটা আমি দেখাচ্ছি, তার যে পরের স্লাইডে দেয়া আছে। ওকে স্যার। এই যে এরকম ক্রিকেটে এরকম হয়ে যাবে, যে ডিপ্রেশন রিজন যেটা ছিল, এই যে যে সাদা অংশটুকু যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার আগে থেকে, এদিকে তো আগে থেকেই ছিল, আর এই অংশটুকু মানে এরকম ভাবে আগে এদিকে বন্ধ ছিল, এদিকে বন্ধ ছিল। যখন তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো তখন ডিপ্লেশন রিজনটুকু নিচের দিকে সরে যাচ্ছে আর কি, সরে গিয়ে এই এই যে অংশটুকু আছে না, এটা তো তোমার একটা চ্যানেল ক্রিয়েট হচ্ছে, এটার মধ্যে দিয়ে তখন কারেন্টটা ফ্লো হচ্ছে। ডিপ্লেশন রিজন থাকবে, ডিপ্লেশন রিজন থাকবে, কিন্তু হচ্ছে এটা নিচের দিকে শিফট হয়ে গেছে। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, এই গেল। যে বোর্ড থাকলে সুবিধা হতো। আচ্ছা, এখন এই কথাগুলো দেখবে যে এখানে এদিকে বসে আর কি, আমি যে যা বললাম সবগুলো যে এদিকে বসে, এই যে এখানের মধ্যে এইগুলো লেখা আছে আর কি। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে সাপোজ ধরো যে তুমি গেট ভোল্টেজ, গেট ভোল্টেজ অ্যাপ্লাই না করলে তো তুমি ধরতে পারো যে সোর্স থেকে জিনিসটা এরকম একটা সুইচের মতো আর কি, এরকম একটা সুইচের মতো। তো যেটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন,
আর এই সুইচটাকে তুমি কন্ট্রোল করতেছো জি দিয়ে, গেট দিয়ে। তুমি যদি গেটটাকে খোলা রাখো, সোর্স এবং ড্রেনের মধ্যে তুমি যদি ভোল্টেজ দাও, তাহলে সেটার মধ্যে কারেন্ট যাবে আর কি। আর যদি গেটটাকে অফ করে রাখো, তখন হচ্ছে তুমি যতই ভোল্টেজ দাও না কেন, এটার মধ্যে কোনো কারেন্ট যাবে না। আইডিয়ালি এরকম যাওয়ার কথা না। তো এখন আসো যে সাপোজ ধরো যে এই জায়গায় গেট ভোল্টেজটা আমি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি অ্যাপ্লাই করলাম, ভিজিএস হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি। থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে যদি বেশি হয়, তখন যেটা হবে, তাহলে আমাদের এই জায়গায় চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে, চ্যানেল ক্রিয়েট করা আছে। এখন আমি সোর্স এবং ড্রেনের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করা শুরু করলাম, তাহলে কি হবে? সোর্স এবং ড্রেনের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করা শুরু করলে যেটা হবে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এই জায়গায় দেখো যে এন টাইপের এই জায়গায় দেওয়ার কারণটা হচ্ছে কি, এন টাইপের এই জায়গায় এন প্লাস বা খুবই হাইলি ডোপ করার কারণটা হচ্ছে এইগুলোর মধ্যে আসলে এগুলো আমাদের এক্সটার্নাল সার্কিটের মধ্যে কানেকশন দেওয়া হবে। একটা ব্যাটারি অথবা ব্যাটারি গ্রাউন্ডের সাথে অথবা পজিটিভ ভোল্টেজের সাথে এগুলো কিন্তু মেটাল দিয়ে কানেক্ট করে দেওয়া হবে। এই কারণে কিন্তু এই জায়গা হচ্ছে তোমার এন প্লাস খুবই হাইলি ডোপ করা হচ্ছে, খুবই হাইলি ডোপ করা হচ্ছে। নর্মালি সেমিকন্ডাক্টর হচ্ছে তোমার কন্ডাক্টিভিটি অনেক কম থাকে, একটু ডোপিং করলে কন্ডাক্টিভিটি বাড়তে থাকে। খুবই যদি হাইলি ডোপ করো, তাহলে এইটার কন্ডাক্টিভিটি প্রায় মেটালের কাছাকাছি পৌঁছায় যায়। এই কারণে এই জায়গায় হচ্ছে তোমার ওই ডোপিংটা করা হচ্ছে আর কি, খুবই হাইলি ডোপিংটা করা হচ্ছে। আচ্ছা, এখন ধরো যে সোর্স এবং ড্রেনের মধ্যে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করলা, ভিডিএস অ্যাপ্লাই করলা, ভিডিএস অ্যাপ্লাই করলে কি হবে, এটার মধ্যে কারেন্ট প্রবাহ করবে। এখন তুমি এই জায়গায় চ্যানেলের ক্যারেক্টারিস্টিকটা চিন্তা করো, চ্যানেলের ক্যারেক্টারিস্টিকটা কেমন হবে? যেহেতু এই জায়গার মধ্যে ইলেকট্রন আসা শুরু হচ্ছে, অনেকটা জিনিসটা হচ্ছে এরকম একটা নর্মাল কন্ডাক্টরের মতোই কাজ করবে, যেটা থিকনেস একটু অনেক কম, ঠিক আছে, নর্মাল একটা কন্ডাক্টরের মধ্যে কাজ করবে। তুমি এই জায়গার মধ্যে সোর্স এবং ড্রেনের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, আর মাঝখানে হচ্ছে এই জায়গায় একটা কন্ডাক্টর দেওয়া আছে। তো তুমি যদি এটাকে প্লট করো, তো যে আমি একটা নির্দিষ্ট পরিমাণ ভিজি অ্যাপ্লাই করে একটা ফিক্সড ভিজি অ্যাপ্লাই করলাম, যেই ভিজিটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি। তো ওই অবস্থায় যদি আমি ভিডিএস বাড়াতে থাকি, আর এদিকে হচ্ছে কারেন্ট কতটুকু যাচ্ছে, এটা যদি আমি প্লট দেখতে থাকি, তাহলে কেমন দেখা যাবে? ভিডিএস যদি জিরো থাকে, তাহলে তো তোমার চ্যানেল ওপেন করা আছে, কিন্তু সোর্স এবং ড্রেনের মধ্যে তুমি যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করো, তাহলে তো কোনো কারেন্ট যাবে না। তোমার চ্যানেল ওপেন ওপেন আছে, কিন্তু তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে তো কোনো কারেন্টই যাবে না, তাহলে কারেন্ট জিরো। তো ভোল্টেজ বাড়াতে থাকলে কি হবে, কারেন্টের ক্যারেক্টারিস্টিকটা কেমন হবে, যেটা জাস্ট প্রায় একটা রেজিস্ট্যান্সের মতোই কাজ করবে। এই যে চ্যানেল যেটা আছে, চ্যানেলটা হচ্ছে অনেকটা রেজিস্ট্যান্সের মতোই কাজ করবে। তো দেখা যাবে ভিডিএস আস্তে আস্তে বাড়াচ্ছ, কারেন্টটা মোটামুটি এরকম ভাবে লিনিয়ারলি এরকম ভাবে বাড়তে থাকবে, ঠিক আছে, কারেন্টটা লিনিয়ারলি বাড়তে থাকবে। তো ধরো যে এই অবস্থার মধ্যে তুমি যদি গেট ভোল্টেজটা আরো বাড়াও, তাহলে দেখা যাবে গেট ভোল্টেজ বাড়ালে কি হবে, আমার এই জায়গায় চ্যানেলের থিকনেসটা বেড়ে যাবে, চ্যানেলের থিকনেসটা বেড়ে যাবে। চ্যানেলের থিকনেস যদি বেড়ে যায়, তাহলে আমার কন্ডাক্টিভিটি বাড়বে না কমবে? বলো তো বাড়বে। একদম। বাড়বে। বাড়বে। বাড়বে স্যার। আচ্ছা, কন্ডাক্টিভিটি যদি বাড়ে, তাহলে আমি আগে ধরো যে এই পরিমাণ ভিডিএস অ্যাপ্লাই করলে কারেন্ট যাইতে হচ্ছে ধরো যে এতটুকু পরিমাণ। এখন কি হবে, এই পরিমাণ ভোল্টেজ যদি কন্ডাক্টিভিটি বাড়ার পরে এই পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্ট কি এতটুকুই যাবে, না কম যাবে, না বেশি যাবে? বেশি যাবে। বেশি যাবে। তার মানে হচ্ছে আমাদের কার্ভটা কি হবে, যদি আমি ভিজিএস ইনক্রিজ করি, তখন হচ্ছে কার্ভটা এরকম হবে, আর যদি ভিজিএস যদি ডিক্রিজ করি, তখন হচ্ছে কার্ভটা এরকম হবে। স্যার এটা আরেকবার বলেন, আচ্ছা, মানে বলতেছি ভিজিএস যে টা বাড়ালে। এইখানে এই জায়গায় যে ওই যে চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে, চ্যানেলটা কেন ক্রিয়েট হচ্ছে, এই গেট ভোল্টেজের কারণে। আমি গেট ভোল্টেজ যত বেশি দিব, তত বেশি ইলেকট্রন এই জায়গার মধ্যে জমা হয়ে চ্যানেলের থিকনেসটা বাড়াবে। তো চ্যানেলের থিকনেস যদি বেশি হয়, ঠিক আছে, চ্যানেলের থিকনেস যদি বেশি হয়, ওই যে আমরা পড়ছিলাম না যে রেজিস্ট্যান্সের মতো, রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি থাকে, যে আর ইকুয়াল হচ্ছে রো এল, জানি ছিল, রো এল বাই এ, রো এল বাই এর মতো রেজিস্ট্যান্সের ভ্যালু, মনে আছে? এরকম আর কি। রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে তোমার লেন্থের উপর প্রপোর্শনাল, আর হচ্ছে তোমার ক্রস সেকশনাল এরিয়ার ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যখন আমি এই জায়গায় গেট ভোল্টেজটা বাড়াচ্ছি, তখন এই জায়গায় চ্যানেলের থিকনেসটা বাড়বে। চ্যানেলের থিকনেস বাড়লে কি হবে, এটার মধ্যে যে ক্রস সেকশনাল এরিয়া যেটা ছিল, ক্রস সেকশনাল এরিয়াটা বাড়বে, তাহলে আমার রেজিস্ট্যান্স কমবে আর কন্ডাক্টিভিটি বাড়বে। তাহলে কন্ডাক্টিভিটি যদি বাড়ে, সাপোজ ধরো যে তুমি একটা সেমিকন্ডাক্টরের একটা স্ল্যাব নিছো, এটার মধ্যে ধরো যে 5 ভোল্টেজ অ্যাপ্লাই করছো, তাহলে তুমি যতটুকু পরিমাণ কারেন্ট পাবা, সেম পরিমাণ ভোল্টেজ যদি কন্ডাক্টরের মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে বেশি কারেন্ট পাওয়ার কথা, কারণ মেটালের হচ্ছে কন্ডাক্টিভিটি বেশি।
ঠিক একই রকম ভাবে ধরো যে ভিজিএস যদি আগে এই পরিমাণ অ্যাপ্লাই করে থাকো তখন হচ্ছে কারেন্টটা এরকম ভাবে পাওয়া যাবে। ভিজিএস তুমি যদি বাড়াও তাহলে হচ্ছে কি চ্যানেলের কন্ডাক্টিভিটি বেড়ে গেছে, তখন আগে যেরকম ভাবে কারেন্টটা ইনক্রিজ করতো এখন হচ্ছে কারেন্টটা আরো বেশি ভাবে ইনক্রিজ করবে আর কি। আর যদি ভিজিএস যদি কমায় দাও তখন হচ্ছে কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ যেহেতু এই জায়গায় কন্ডাক্টিভিটি কমে গেছে। স্যার বুঝি। আচ্ছা এখন আসো যে যদি এখানে দেখো যে এই জায়গায় দেখা যায় অ্যাপ্লাইং এ স্মল ভিডিএস। স্মল ভিডিএস বলার একটা কারণ হচ্ছে কি, যদি এই আমি ভিডিএস যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা যদি একটু কম থাকে তখন হচ্ছে এরকম লিনিয়ার ক্যারেক্টারিস্টিক পাওয়া যাবে। ওই এই যে এরকম লিনিয়ার ক্যারেক্টারিস্টিক পাওয়া যাবে, ঠিক আছে। তো ভিজিএস ধরো যে এরকম থাকলে যে আস্তে আস্তে বাড়তেছে, যদি ভিজিএস আমি যত বেশি বাড়াবো তোমার এই কারেন্টের আইভি ক্যারেক্টারিস্টিকের স্লোপটা তত বেশি বাড়তে থাকবে। আচ্ছা এখন চিন্তা করো যে যদি আমি গেট ভোল্টেজটা, ছবিগুলো এত বেশি ভালো না, এখন চিন্তা করো যে গেটের মধ্যে আমি একটা সাফিসিয়েন্ট পরিমাণ ভোল্টেজ দিলাম, তো আমি ড্রেন ভোল্টেজটাও অনেক বেশি পরিমাণে দিয়ে দিলাম। তো ড্রেন ভোল্টেজ বেশি দিলে যেটা হবে দেখো এই জায়গার মধ্যে তাহলে দুইটা ভোল্টেজ কাজ করতেছে, একটা হচ্ছে তোমার গেট ভোল্টেজ, একটা হচ্ছে তোমার ড্রেন ভোল্টেজ, ঠিক আছে। গেট ভোল্টেজ একটা হচ্ছে তোমার ড্রেন ভোল্টেজ। তো সোর্সটাকে যদি আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রাখি, তো গেট ভোল্টেজের কাজটা কি, গেট ভোল্টেজের কাজ হচ্ছে আমাদের এই জায়গায় চ্যানেলের মধ্যে কতটুকু থিকনেসের ইলেকট্রনের লেয়ার থাকবে অথবা চ্যানেলের থিকনেসটা কতটুকু হবে সেটাকে কন্ট্রোল করা। আর ড্রেন ভোল্টেজের কাজটা কি, আমরা কেন ড্রেন ভোল্টেজটা দিতেছি, আমরা ড্রেন ভোল্টেজ এই জন্য দিতেছি আমি ড্রেন থেকে সোর্সের মধ্যে কারেন্ট ফ্লোটা করাবো। আমি চাচ্ছি না যে ড্রেনের কারণে চ্যানেলের থিকনেসে কোনো পরিবর্তন হোক, ঠিক আছে। আমি চাচ্ছি না ড্রেন ভোল্টেজের কারণে চ্যানেলের থিকনেসে কোনো পরিবর্তন হোক, কিন্তু বাস্তবে হয়। যদি কোনো ডিভাইস তুমি এমন ভাবে বানাইতে পারো যে শুধুমাত্র গেট ভোল্টেজের দ্বারাই চ্যানেলের থিকনেসটা চেঞ্জ হবে, ড্রেন ভোল্টেজে কোনো ইফেক্ট নাই, তখন ওটা হচ্ছে একবারে আইডিয়াল একটা ডিভাইস হবে। কিন্তু বাস্তবে যেটা দেখা যায় সেটা হচ্ছে ড্রেন ভোল্টেজের কারণে ওই জায়গায় তোমার চ্যানেল থিকনেসটা চেঞ্জ হয়। এখানে দেখো যে এই জায়গায় গেট ভোল্টেজ তুমি দিলে নর্মালি কি হয়, আগে আগে হচ্ছে এরকম একটা থিকনেস থাকবে, ঠিক আছে। তো ড্রেন ভোল্টেজ তুমি দেওয়া শুরু করলে তখন কি হবে, এই অংশটুকুর মধ্যে দেখো এই জায়গায় মানে যে এই রিজিয়নটুকুর মধ্যে তো শুধুমাত্র হচ্ছে গেট ভোল্টেজই পাচ্ছে, গেট ভোল্টেজ পুরোটাই পাচ্ছে। আর এখানে কি হচ্ছে, গেট ভোল্টেজও আছে পজিটিভ, আর এখানে হচ্ছে ড্রেন ভোল্টেজও দেওয়া আছে। তখন ইফেক্টিভলি কতটুকু ভোল্টেজ এখানে পাবে, একটু ওয়েট করো, আমি একটু ফোন রিসিভ করি। হ্যাঁ, তো এইখানে ইফেক্টিভলি আমি কতটুকু ভোল্টেজ পাচ্ছি, এখানে তো ধরো যে মানে ইয়া হচ্ছে কি বলে সোর্সটা গ্রাউন্ডে, শুধুমাত্র হচ্ছে গেটের ভোল্টেজটা এখানে পাচ্ছে পুরোপুরি। এখানে দুইটা পজিটিভ ভোল্টেজ, একটা হচ্ছে তোমার গেট ভোল্টেজ আর একটা হচ্ছে তোমার ড্রেন ভোল্টেজ, ঠিক আছে। তাহলে কতটুকু ইফেক্টিভলি কতটুকু ভোল্টেজটা পাবে এখানে, আর ভিজিএস মাইনাস ভিডিএস। হ্যাঁ ভিজিএস বা ভিজি মাইনাস ভিডি বলতে পারো, ঠিক আছে, অথবা ভিজিএস মাইনাস ভিডিএস, এতটুকু ভোল্টেজ ইফেক্টিভলি এতটুকু ভোল্টেজটা পাবে, ঠিক আছে। আচ্ছা এখন একটা ইয়ে হচ্ছে যে আমাদের এই জায়গায় চ্যানেলের থিকনেস, যেটা চ্যানেলের থিকনেসটা হচ্ছে ডিপেন্ড করবে পুরোপুরি সেইখানে কতটুকু ভোল্টেজ পাচ্ছে তার উপরে। তুমি যদি ভোল্টেজ বেশি দাও তাহলে চ্যানেলের থিকনেসটা বাড়বে, যদি ভোল্টেজ কম থাকে তাহলে চ্যানেল থিকনেসটা কমবে। তো যখন তুমি এই জায়গায় এই জন্য আগে বলা হয়েছিল যে যদি স্মল ভিডিএস অ্যাপ্লাই করি, স্মল ভিডিএস অ্যাপ্লাই করলে সাধারণত হচ্ছে গেট ভোল্টেজের তুলনায় এটা খুবই নেগলিজিবল থাকবে। এই জন্য আমরা বলতে পারি যে মোটামুটি সব জায়গায় একই পরিমাণ গেট ভোল্টেজ দেওয়া আছে বা একই পরিমাণ ভোল্টেজ আছে। তো যেহেতু এই জায়গায় যদি মোটামুটি গেট ভোল্টেজটা এটা কম্পারেবল হয় তখন দেখা যাবে যে এইদিকে বেশি ভোল্টেজ পাচ্ছে
তো এইদিকে থিকনেসটা বেড়ে যাবে আর এদিকে কম ভোল্টেজ পাবে, এদিকে থিকনেসটা কমে যাবে। মোটামুটি এরকম একটা লিনিয়ার একটা কার্ভ পাওয়া যাবে, যেটা এখানে দেয়া আছে। এরকম একটা লিনিয়ার অংশ পাওয়া যাবে। তো দেখা যাবে যে লিনিয়ার অংশ যদি থাকে, ধরো যে তুমি গেট ভোল্টেজ বাড়াচ্ছ, তো গেট ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে তোমার এই জায়গায় চ্যানেলের থিকনেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে একটু দেখো যে আমাদের যে ভি ইকুয়ালস টু আর আই, ভি ইকুয়ালস টু আর আই, আগে আমরা যে কার্ভটা পাচ্ছিলাম সেটা হচ্ছে লিনিয়ার ছিল, যে এদিকে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি আর এদিকে হচ্ছে কারেন্ট, এবং এটা হচ্ছে লিনিয়ার ছিল। আচ্ছা, তোমরা যখন 1 থাকতে ওই যে ওমস লটা ভেরিফিকেশন করার জন্য যখন এই যে এক্সপেরিমেন্ট করতে, তখন এরকম একটা লিনিয়ার ক্যারেক্টারিস্টিক পাওয়া যেত। এবং ওমস লর ক্ষেত্রে তখনই লিনিয়ার ক্যারেক্টারিস্টিক পাওয়া যাবে যদি আমরা কি বলতাম যে আই হচ্ছে ইজ প্রপোর্শনাল টু ভি, এটা বলতাম। তো এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালুটা ছিল হচ্ছে 1/r। তার মানে আমরা ধরে নিতেছিলাম যে এই রেজিস্ট্যান্সের যে ভ্যালু আছে, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। তো এই ক্ষেত্রে কি তাই হচ্ছে? এই ক্ষেত্রে তুমি ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে, মানে এই যে ড্রেন ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে, এই যে কন্ডাক্টর আমি যেটা হিসাব করতেছি, চ্যানেলের কন্ডাক্টেন্স কি হচ্ছে, কন্ডাক্টেন্স চেঞ্জ হচ্ছে বা রেজিস্ট্যান্সও চেঞ্জ হচ্ছে। তো এই কারণে দেখা যাবে যে প্রথম দিকে যদি ভিডি এর ভ্যালু খুবই কম থাকে, তাহলে এই চেঞ্জটা খুবই কম থাকে, কিন্তু আস্তে আস্তে বাড়াতে থাকলে দেখা যাবে যে এটা কন্ডাক্টেন্সটা আস্তে আস্তে কমতে থাকবে। তো কন্ডাক্টেন্স যদি কমতে থাকে তাহলে কি হবে, দেখো আগে যে স্লোপ ছিল এখন কি একই স্লোপে বাড়তে থাকবে কারেন্টটা? আমাদের হচ্ছে ভোল্টেজ বাড়াচ্ছি, আগে তো কন্ডাক্টেন্স বেশি ছিল, আস্তে আস্তে কন্ডাক্টেন্স কমতেছে, তখন কি হবে, ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট আস্তে আস্তে এরকম ভাবে হয়ে যাবে। এটা বুঝতে পারতেছো? জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার? জি জি। এটা হচ্ছে যে কোনো ধরনের ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরকম, একটা জিনিস দিয়ে আমি কন্ট্রোল করতেছি গেট ভোল্টেজ দিয়ে, আর আরেকটা ভোল্টেজ দিয়ে আমি এটাকে মধ্যে কারেন্ট ফ্লোটাকে, মানে কারেন্ট ফ্লো কতটুকু হবে এটা আমি চেষ্টা করতেছি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে গেট ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে দেখা যাচ্ছে ওই গেট ভোল্টেজের কারণে চ্যানেলের থিকনেস আস্তে আস্তে কমে যাচ্ছে। তো কমে গেলে চ্যানেলের থিকনেস যদি কমে যায়, একটু আগে দেখাইছিলাম, চ্যানেলের থিকনেস যদি কমে যায় তাহলে তোমার চ্যানেলের রেজিস্ট্যান্সও তোমার বেড়ে যাবে অথবা কন্ডাক্টেন্স কমে যাবে। তো কন্ডাক্টেন্স কমে গেলে আগে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট যেরকম ভাবে চেঞ্জ হতো, এখন দেখা যাবে আরো আস্তে আস্তে চেঞ্জ হবে আর কি। এক সময় গিয়ে দেখা যাবে এটা স্যাচুরেটেড হয়ে যাবে। স্যাচুরেটেড কখন হবে, ধরো যে একবারে এটা গিয়ে এটার সাথে মিশে যাবে আর কি। এখান থেকে গিয়ে একবারে এটার সাথে গিয়ে একবারে মিশে যাবে। তো সাথে গিয়ে যদি মিশে যায় তাহলে দেখো যে এখানে চ্যানেল আছে, এখানে চ্যানেল আছে, এদিকে চ্যানেল আছে, এদিকে হচ্ছে চ্যানেলটা প্রায় বন্ধ হয়ে গেছে। তোমার কি মনে হয় যে এদিকে কি কোনো কারেন্ট ফ্লো হবে? চ্যানেল যদি বন্ধ হয়ে যায় তাহলে কারেন্ট কি ফ্লো হবে? না স্যার, কারেন্ট তো ফ্লো হবে না চ্যানেল যদি আচ্ছা, বন্ধ হয়ে তাহলে কি হওয়ার কথা, কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে জিনিসটা হচ্ছে, আমি যদি কার্ভটা দেখি, যে ধরো যে ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্ট প্রথমে লিনিয়ারলি বাড়তেছে, একটু ভোল্টেজ বাড়লাম, তখন দেখা যাবে ভোল্টেজটা আস্তে আস্তে কমতে কমতে একসময় কি জিরো হয়ে যাবে, নাকি এরকম? না স্যার, কারেন্ট যাবে স্যার। কারেন্ট যাবে, কেন যাবে? কারণ স্যার এইখানে যেই পথটা আমরা বন্ধ করে দিছি, এই পথের জন্য তো আমাদের এক্সট্রা ভোল্টেজ আছে ওইখানে, তো ইলেকট্রন লাফায় যাইতে পারবে। হ্যাঁ, লাফায় যেতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় মনে হয় যে চ্যানেল যেটা আছে চ্যানেলের মধ্যে দিয়ে যাতে কারেন্টটা যাবে, জিনিসটা হচ্ছে আমাদের এখানে কিন্তু এই যে এই এই এতটুকু অংশের মধ্যে কিন্তু এখনো ডিপ্লেশন রিজিয়নটুকু আছে, বুঝতে পারছো? এই এতটুকু অংশের মধ্যে কিন্তু ডিপ্লেশন রিজিয়নটুকু, এদিকে কিন্তু নেগেটিভ চার্জ আছে, এইদিকে নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে? এবং এই জায়গার মধ্যে হচ্ছে নেগেটিভ চার্জও আছে প্লাস হচ্ছে ফ্রি ইলেকট্রনও আছে, নেগেটিভ চার্জ প্লাস হচ্ছে ফ্রি ইলেকট্রন দুইটাই আছে। এই কারণে হচ্ছে সহজে ইলেকট্রন গুলো যেতে, এখন ধরো যে ইলেকট্রন গুলো তুমি এমন ভোল্টেজ অ্যাপ্লাই করছো, ওই ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে তোমার ধরো যে চ্যানেলটা এই পর্যন্ত চলে আসছে। তো তখন যেটা হবে সেটা হচ্ছে এইখানে যে ইলেকট্রনটা, ধরো যে ইলেকট্রনটা এইখান থেকে এসে এই পর্যন্ত আসলো, আসার পরে এই জায়গায় যে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে, এখানে ধরো যে ডিপ্রেশন রিজন আছে না, ওই ডিপ্রেশন রিজনের কারণে সে এই ফিল্ডের কারণে সে এখান থেকে লাফে ধরো যেদিকে চলে গেল, কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো কতটুকু হবে, একবারে লাস্ট পর্যন্ত যতটুকু ছিল এইটাকেই সে ধরে রাখবে, এর বেশি হবে না, বেশি হবে না, কমও হবে না,
বুঝতে পারছো? কম হবে, মানে একবারে ধরো যে তুমি এমন ভোল্টেজ অ্যাপ্লাই করলে একবারে এটা কমতে কমতে একবারে এই পর্যন্ত চলে আসছে, তখন দেখা যাবে এটা ডিভাইসটাই ব্রেকডাউনে চলে যাবে, তখন সেটা আলাদাই হয়, আমরা ওইটা হিসাব করবো না এখন। মানে মোটামুটি কারেন্টে কিছু দূর যাওয়ার পরে তোমার কারেন্টটা হচ্ছে আর বাড়বেও না কমবেও না। আমরা এটাকে বলতেছি হচ্ছে স্যাচুরেশন, মানে যখন এইদিকে লিনিয়ারলি বাড়তে থাকে এটাকে বলতেছি হচ্ছে ট্রায়োড রিজিয়ন, আর যখন এটা হবে তখন এটাকে বলতেছি স্যাচুরেশন রিজিয়ন বলতেছি। মনে রাখো এটা হচ্ছে তোমার স্যাচুরেশন রিজিয়ন। তাহলে মোটামুটি দুইটা রিজন, একটা হচ্ছে তোমার ট্রায়োড রিজন আর একটা হচ্ছে তোমার স্যাচুরেশন রিজন। আরেকটা রিজন আছে সেটা তোমার সাব থ্রেশহোল্ড রিজন বলে। সাব থ্রেশহোল্ড রিজন বলে। সাব থ্রেশহোল্ড রিজন মানে হচ্ছে যখন গেট ভোল্টেজটা তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম, মানে চ্যানেলটাও ঠিকমতো ওপেন হয় নাই, তখন যদি কোনো কারেন্ট ফ্লো হয় সেটা হচ্ছে তোমার সাব থ্রেশহোল্ড রিজন বলতেছে। তখন হচ্ছে কারেন্ট, আমরা যদি বলতেছি কারেন্ট ফ্লো হবে না, কিন্তু দেখা যাবে প্র্যাকটিক্যালি কিছু পরিমাণ কারেন্ট, খুবই কম কারেন্ট ফ্লো হয়, ওইটাকে বলা হচ্ছে তোমার সাব থ্রেশহোল্ড রিজন। এটা ইম্পর্টেন্ট, যারা ধরো যে ডিভাইস ডিজাইন করে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমি গেট ভোল্টেজ দিয়ে চেষ্টা করতেছি যাতে ডিভাইসটা অন অফ করতে পারি। গেট ভোল্টেজ যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম থাকে তাহলে তো ডিভাইস অফ থাকার কথা, সোর্স এবং ড্রেনের মধ্যে ভোল্টেজ থাকলে এটার মধ্যে তো কোনো কারেন্ট না যাওয়ার কথা। কিন্তু দেখা গেছে আমি যদি গেট ভোল্টেজ থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম থাকে তখনও কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেটার কারণে তোমার লিকেজ কারেন্ট বলে। তো লিকেজ কারেন্টের কারণে ধরো যে আমি চাচ্ছি আমার ডিভাইসটা অফ থাকুক, কিন্তু অফ সে পুরোপুরি থাকতেছে না, তখন কিছু পরিমাণ কারেন্ট ফ্লো হয়। এখন ধরো যে এটা শুধু খুবই খুবই কম কারেন্ট ফ্লো হবে। এখন ধরো যে একটা ডিভাইসের মধ্যে যদি বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর থাকে, তাহলে এই খুবই কম কারেন্টের কারণে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টরের মধ্যে ফ্লো হওয়ার কারণে অনেক ভালো একটা অ্যামাউন্টের পাওয়ার লস হয়। তো যখন ডিভাইস ডিজাইন করা হয়, ভালো ডিভাইসের বৈশিষ্ট্য হচ্ছে সে সাব থ্রেশহোল্ড রিজিয়নে কারেন্টের ভ্যালুটা যাতে খুবই কম থাকে। স্যাচুরেশনের তুলনায় যে কারেন্টের ভ্যালুটা আছে এটার তুলনায় যাতে ওই সাব থ্রেশহোল্ড রিজিয়নে কারেন্টের ভ্যালুটা খুবই কম থাকে। এটাকে বলা হয় তোমার আই অন আই অফ রেশিও আর কি বলে। আপাতত এটা তোমাদের বইয়ে নাই, এটা হচ্ছে ধরো যে যারা যে ইলেকট্রনিক্স নিয়ে যারা রিসার্চ করে তাদের এটাই মাথায় রাখতে হয় যে আমি যে ডিভাইসটা ডিজাইন করতেছি তার আই অন বা আই অফ রেশিওটা কতটুকু আছে। এটা যত বেশি হবে ডিভাইসের জন্য তত ভালো। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক নাকি? Yes, sir. ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, তাহলে আমি অফ করে দিচ্ছি আর কি। স্যার রেকর্ডেড ক্লাসটা কি দিবেন? হ্যাঁ, রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, ক্লাসরুমে গুগল ক্লাসরুমে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।